মৌলানা মতিউর রহমান নিজামী মূলত একজন ইসলামিক স্কলার। তিনি দেশ বরেণ্য আলেম। আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি, একাধিকবার সাক্ষাৎকার নিয়েছি। বাংলাদেশেও আমি সাক্ষাৎকার নিয়েছি, বিলেতেও সাক্ষাৎকার নিয়েছি। তার ইলমে যে গভীরতা, পাণ্ডিত্য, এটা আমি মুগ্ধ, অনুপ্রাণিত। রাজনৈতিক দল হিসেবে তিনি জামাত ইসলাম করেন। এটা হলো সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের রাজনৈতিক কর্মসূচিকে তিনি সবচেয়ে উত্তম মনে করেছেন। যৌক্তিক কারণে তিনি সেই দল করেন, নেতৃত্ব দিয়েছেন এবং সর্বোচ্চ নেতৃত্বে গিয়েছেন। এখন তার ছেলে বাবার রাজনৈতিক দলের মাধ্যমে ইসলাম করতে পারে, অন্য কোনো শুধুমাত্র লেখালেখির মাধ্যমে ইসলাম প্রচার করতে পারে। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে নিয়মিত আমাদের লাইভ অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। প্রিয় দর্শক, আজকের আলোচনার হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা চমক লাগছে হয়তো আপনাদের কাছে। মাওলানা মরহুম মতিউর রহমান নিজামীর ছেলে এনসিপিতে যোগদান। মাওলানা মতিউর রহমান নিজামীর 4 ছেলে, 2 মেয়ে 4 ছেলে। এই 4 ছেলের ভিতরে বড় ছেলে হলেন আমেরিকার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। দ্বিতীয় ছেলে হলেন বর্তমানে ব্যারিস্টার, যিনি সংসদ সদস্য হয়েছেন পাবনা তার বাবার আসন থেকে। তৃতীয় ছেলে ইউকের বার্মিংহামের ডাক্তার। এই 3 জনের সাথেই আমার অনেক কথাবার্তা বা অনেক অনুষ্ঠানে 3 জনই আমার সাথে যোগদান করেছে এবং 3 জনই মাওলানা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করেন বা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেন। আমেরিকায় যিনি আছেন তিনি কিন্তু আমেরিকার মুখপাত্রের দায়িত্ব পালন করছেন বর্তমান সময়ে ডক্টর প্রফেসর নকিবুর রহমান। দ্বিতীয় ছেলে ব্যারিস্টার মোমেন, বর্তমানে সংসদ সদস্য, এবং আমরা এটাও শুনেছি জামাত থেকে যদি ডেপুটি স্পিকার দেয়, মানে সংস্কার যদি বিএনপি মেনে নেয়, তখন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে থাকার যে নিয়ম আছে, ওই নিয়মে মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেকেই জামাত ডেপুটি স্পিকার করবে। এই ধরনের নিউজটাও আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু কেন এখন দেন নাই? সংস্কার হয় নাই বলে। তাহলে মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে যেখানে ডেপুটি স্পিকার হবে, বড় ছেলে যেখানে আমেরিকার বাংলাদেশ জামাত ইসলামীর মুখপাত্রের দায়িত্ব পালন করেন, তৃতীয় ছেলে বার্মিংহামে ডাক্তার, সেও জামাতের সাথে জড়িত, বড় মেয়ের জামাই সাইফুল্লাহ মনসুর সাইমুম শিল্পী গোষ্ঠী সহ জামাতের সাংস্কৃতিক অঙ্গন, জামাত শিবিরের পুরা সাংস্কৃতিক অঙ্গন বিশ্বব্যাপী যে কাজ করে, দ্বিতীয় মেয়ের জামাই ঢাকা 1 আসন দুহার থেকে এবার সংসদ নির্বাচন করেছেন দাঁড়িপাল্লা মার্কা। তাহলে চতুর্থ ছেলে তিনি হলেন তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তুরস্ক থেকে বাংলাদেশে গিয়ে আজকে অফিসিয়ালি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদান করেছেন। বিষয়টা কিন্তু আমার কাছে চমক লেগেছে এবং অবাক লেগেছে। প্রিয় দর্শক, আপনারা কয়েকশো মানুষ ইতিমধ্যে যুক্ত হয়েছেন এই 3 মিনিট সময়ে। আপনাদের মতামত লিখবেন। আপনারা কি অবাক হয়েছেন, নাকি এখানে কোনো কারণ আছে, বা কোন কারণে জামাত ইসলামীতে যোগদান না করে সে এনসিপিতে যোগদান করলো, এই বিষয়টা মন্তব্যের করে আপনারা লিখবেন। আজকের এই অনুষ্ঠানে 2 জন সম্মানিত অতিথি আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন সম্মানিত অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজালুল হক, যুক্ত হয়েছেন লন্ডন থেকে সিনিয়র সাংবাদিক সাইদ চৌধুরী। শুরু করছি যে সাংবাদিক সাইদ চৌধুরী এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করছেন। আজকের প্রথম বিষয়টা হলো মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে এনসিপিতে যোগদান, এই বিষয়টার উপরে প্রথমে কথা বলবেন। ধন্যবাদ মাসুক ভাই, এবং অনেক ধন্যবাদ আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন। আসলে কথা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেখানে বিলেতে বাস করি বা উন্নত বিশ্বের যে কোনো দেশে, এই পরিবারের সকল সদস্যকে একই আদর্শে, একই দলে বা একই সংগঠনে থাকতে হবে, এটার কোনো কথা নেই। প্রথমত এটা প্রধানত একটা স্বাধীনতা একটা ব্যক্তির। এখানে যদি অন্য ধর্ম হতো, যে একটা মানুষ তার ধর্ম ছেড়ে দিয়েছে কিংবা তার রাষ্ট্র প্রেমের প্রশ্ন এখানে জাগরিত হয়েছে, মানে
তার দেশ ত্যাগ করেছে, দেশের বিপক্ষে চলে গিয়েছে, কোনো একটা যুদ্ধ বিগ্রহ খেলা, এমনকি খেলাধুলা বা সাংস্কৃতিক কারণেও তা দেশের চেতনার বাইরে চলে গেছে, তাহলে এটা বিষয়। রাজনৈতিক দল হিসাবে আমাদের বিলেতে যেরকম এক ভাই হয়তো ভালো লাগে, সে কনজারভেটিভ পার্টি করে, আরেকজন লেবার পার্টি পছন্দ করে। জনগণের স্বাধীন মত প্রকাশ, স্বাধীন চিন্তা করা, স্বাধীন কর্মপ্রয়াস, এটাকে স্বাভাবিকভাবে সহজাতভাবে গ্রহণ করা উচিত। এই ছিল বাস্তবতা। প্রশ্নটা হয়েছে আমাদের দেশে এমনকি ছোট ছোট তবকা, যেমন আলিমুল আমাদের মাঝে আছে কৌমি, খারিজি, রাফেজি, কিংবা ধরেন ইমামদের মাঝে আমাদের ইসলামে যেটা এলাও করে, যেমন ধরেন হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এইসব ক্ষেত্রেও দেখা যায় যে আমরা এই ধরনের বিষয়গুলোকে দ্বন্দ্ব হিসাবে দেখি। আসলে এটা দ্বন্দ্বের মুঠো বিষয় নয়, প্রথমত। দ্বিতীয়ত হলো, মৌলানা মতিউর রহমান নিজামী মূলত একজন ইসলামিক স্কলার, তিনি দেশ বরেণ্য আলিম। আপনারা যারা তার সাথে ব্যক্তিগত পরিচিত তারা বুঝবেন, আমি অত্যন্ত কাছে থেকে মতিউর রহমান নিজামীকে দেখেছি, একাধিকবার সাক্ষাৎকার নিয়েছি, বাংলাদেশেও আমি সাক্ষাৎকার নিয়েছি, বিলেতেও সাক্ষাৎকার নিয়েছি। তার ইলমে যে গভীরতা, পাণ্ডিত্য, এটা আমি মুগ্ধ, অনুপ্রাণিত। রাজনৈতিক দল হিসেবে তিনি জামাত ইসলাম করেন, এটা হলো সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের রাজনৈতিক কর্মসূচিকে তিনি সবচেয়ে উত্তম মনে করেছেন। যৌক্তিক কারণে তিনি সেই দল করেন, কিংবা এমন হতে পারে তার ছাত্র জীবনী কিংবা প্রাপ্ত বয়সে তিনি জামাত ইসলামের কারোর সাথে সম্পৃক্ত হয়েছেন, তার অনুপ্রেরণায় বা তার সাথে সম্পর্কের খাতিরে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। এবং এটা যেহেতু একটা ইসলামী আন্দোলন, যেহেতু এরা সততা নৈতিকতার কথা বলে, একজন আলিম হিসেবে সেখানে তিনি স্থিতি লাভ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং সর্বোচ্চ নেতৃত্বে গিয়েছেন। এখন তার ছেলে যিনি এমপি হয়েছেন, তিনি আমাদের এই বিলেতে পেশাগতভাবে এখানে ব্যারিস্টার হয়েছেন, এখানে আইনজীবী ছিলেন। তিনি তার বাবার একেবারে সরাসরি দলটা করেছেন, এটা খুবই ভালো কথা। কিন্তু ইসলাম করে বাবার দল করে না এমন যদি হয়, সেটা আপনি খারাপ বলতে পারেন না। বাবার মূল আদর্শটা হলো ইসলাম। বাবার রাজনৈতিক দলের মাধ্যমে ইসলাম করতে পারে, অন্য কোনো শুধুমাত্র লেখালেখির মাধ্যমে ইসলাম প্রচার করতে পারে, রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এনসিপিতে যাওয়াটা, এই কারণেই আমরা বলছি যে এনসিপিতে যাওয়াটা কন্ট্রাডিকশন হলো কিনা তার বাবার আদর্শের সাথে। এইটাতে আসি। এনসিপিতে যদি বিএনপি অথবা আওয়ামী লীগে, বাংলাদেশের তিনটা রাজনৈতিক দল বড় হিসাবে প্রধানত আলোচনায় আসে, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো জামাত ইসলামী। আর ক্ষেত্র বিশেষ জাতীয় পার্টিকেও কেউ কেউ ধরে। জাতীয় পার্টির ব্যাপারটা একটু ডিফারেন্স, অন্য ব্যাখ্যায় যাব পরে হয়তো যদি সময়। এবার জাতীয় পার্টি জিরো হয়ে গেছে, তাদের কোনো আমার সহ অতিথি আছেন, কাজেই উনার সময় দেওয়ার জন্য আমি একটু দ্রুত করবার চেষ্টা করছি, পরে আমরা আবার কথা বলবো। আসি এনসিপিতে। এনসিপি আসলে, আমি যদি যেটা মনে করি, এনসিপি আসলে কোনো রাজনৈতিক দল না। এনসিপি বিভিন্ন দল থেকে যারা বিপ্লবী চেতনা আছে, যারা রাষ্ট্র সংস্কার চায়, যারা জীবন বাজি রেখেছে, তারা একত্রিত হয়েছে। এনসিপি এখনো পর্যন্ত আপনি ডানপন্থী না বামপন্থী বলতে পারবেন না। এনসিপি এখনই এই মুহূর্তে 2-4 জন আছে যারা জামাতের সাথে এনসিপি এসেছে বলে নিয়মিত সমালোচনা করছে, কিন্তু তারা এনসিপি করে, স্টিল এনসিপিতে আছে। কাজেই এনসিপি আদর্শিক ভাবে আপনি তাকে বামপন্থীও বলতে পারতেছেন না, নাস্তিক আস্তিকের তাফাতও করতে পারতেছেন না। একটা চেতনা সম্মিলন ঘটেছে। অতএব যে কোনো মানুষ যদি জামাত ইসলামী করে এমন লোকও যদি এনসিপিতে যায়, আই ডোন্ট মাইন্ড। আমি ফিল করি যে জামাত ইসলামীতে বা যে কোনো ভালো রাজনৈতিক দলের যে চিন্তার বিকাশ ঘটে, মানুষের কল্যাণ করা, সমাজে অন্যায়, অনিয়ম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দূর করার জন্য সংগ্রাম করা, রাষ্ট্রে ফ্যাসিস্ট বা এরকম কোনো অপশক্তি যদি রাষ্ট্র পরিচালনায় আসে কিংবা সমাজের কোনো একটা স্তরে
কোনো একটা পর্যায়ে যদি ফ্যাসিস্টের কোনো আধিপত্য, কোনো দখলদারিত্ব প্রকাশ পায়, এটার মোকাবেলা করা, এর বিপক্ষে দাঁড়ানো, এটা যে দলের ভিতরে আছে তারা এনসিপিতে আসতে পারে। একটা সময় গিয়ে যদি এনসিপি তারা নির্দিষ্ট করে ফেলে যে তারা আলাদা কোনো চেতনা লালন করে, তাহলে তখন আপনার জন্য রেস্ট্রিকশন হয়ে যাবে। তখন যারা ইসলাম পছন্দ তাদের জন্য হয়তো রেস্ট্রিকশন হবে, হ্যাঁ, আস্তিক হলে নাস্তিকের জন্য রেস্ট্রিকশন হবে। যেমন এখন এনসিপিতে একটা পক্ষ রেস্ট্রিকশন আছে, সেটা হলো এনসিপি স্বদেশ প্রেমী, যারা ভারত প্রেমী কিংবা যে কোনো আধিপত্যবাদের দালাল, তারা এনসিপিতে যেতে পারবে না। এইটা ক্লিয়ার আছে। স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, অর্থাৎ দেশ মানে দিল্লি না ঢাকা। এনসিপির স্লোগানের মাঝে একটা বড় স্লোগান হইল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই যে এইটা এনসিপি ক্লিয়ার। এখন আপনি যদি দিল্লিপন্থী হয়ে থাকেন যে কোনো কারণে, যে কোনো রাজনৈতিক দলের হয়ে, আপনার জায়গায় এনসিপিতে নেই। জামাত ইসলামী এনসিপিকে এত স্যাক্রিফাইস করছে কেন, এত গুরুত্বপূর্ণ আসন দিচ্ছে কেন? জামাতের অনেক মানুষ সমালোচনা করেন, এটা কাউকে দোষ আমি দেই না। যারা সমালোচনা করেন তাদের মাঝে জামাতের প্রতি ভালোবাসা আছে, কিন্তু রাজনৈতিক প্রাজ্ঞতার বিষয়ে লিমিটেশন আছে। বর্তমান জামাতের নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে জামাত, এই জামাত প্র্যাগমেটিক, এই জামাত নান্দনিক, এই জামাত আপনার রাষ্ট্র সংস্কার চায়, এই জামাত নিজের সংগঠনের ভিতরে গণমুখিতা বাড়িয়েছে, অ্যাকোমোডেট করছে, এক্সক্লুসিভ রাজনীতি করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও আহ্বান করছে যে আসো কল্যাণের পথে। কারণ জামাত শুধু ইসলামী রাষ্ট্র করবে এইটা বলে না, জামাত কল্যাণের রাষ্ট্র। কথাটা হলো ইসলামী রাষ্ট্র যে কল্যাণের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যে এটা ওয়েলফেয়ার কান্ট্রি, এইটা সাধারণ মানুষ জানে না বলে ইসলামে আসে না। জামাত ইসলামী এজন্য ইসলাম যে বলতেই হবে এইটাতে মনে করে না। জামাত ইসলামের কথা বলে, কিন্তু আসল কথাটা হলো মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে, সত্য সুন্দরের কথা বলে। এই সত্য সুন্দরের পথ যে ইসলামের পথ, এটা আসলে বুঝবে যে ইসলাম আসার আগে ভয় পায় একটু, নাকি ভয় পায় বা জানে না বা অজ্ঞতা বা জেলাসি বা ভাবে যে এখানে আসলে আমাকে একেবারে মোল্লা হয়ে যায় কিনা, মৌলবী হয়ে যায় কিনা। আবার একটু তাদেরও একটু দোষ আছে যদি আমি বলি, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট সবাইকে দেখলে মনে হয় মসজিদের ইমাম সাহেব। এটা আপনাকে আমি একটু বলি যে দেখুন, তাদের এই লেবাসগত কারণটাও কিন্তু আমার ধারণা এটা বলি, আপনার কথা আপনি বলবেন। আমার ধারণা হলো যেহেতু ইসলাম করে এমন আরব যারা আছেন, এদের অনেকেই একটা সময় রাজনীতি বিরোধী ছিলেন, রাষ্ট্র পরিচালনার পক্ষে বা সক্রিয় ছিলেন না। যেমন তাবলিগ জামাতে রাজনীতি নাই, তারা কিন্তু ইসলাম প্রচার করে, কিন্তু তারা রাজনীতি করে না বলে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব, এই দায়িত্বটা আঞ্জাম দিতে পারেন না। অর্থনীতির পরিবর্তন তারা করতে পারেন না, তারা এডুকেশন সিস্টেমটা বদলাতে পারেন না। ফলে একজন মানুষ এদের দেখে ইসলাম শিখছে, তাবলিগের মাধ্যমে নামাজি হয়েছে, তাবলিগের মাধ্যমে হয়তো ইসলাম সম্পর্কে জানছে, কিন্তু দেখে তার ছেলে বউকে চাকরি করতে দেবে না, তার মেয়েকে চাকরি করতে দিবে না। তখন মনে করে এটা আবার কোনটা হইল, বুঝছেন? ইসলাম সম্পর্কে, ইসলামের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, মদিনার জীবন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা, এইসবের সাথে যারা পরিচিত আর যারা পরিচিত নয়, যে তফাৎটা হয়, এই তফাৎটা বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে হয়ে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি ইন্ডিয়াতেও আছে। ফলে জামাত ইসলামীতে ডাক্তার আসলে আস্তে আস্তে উনি পাঞ্জাবি পড়েন, এইটা দিয়ে উনি মোল্লা হয়ে গেছেন, কিন্তু উনি শার্টও পরে, উনি যুদ্ধের ময়দানে যুদ্ধের ড্রেসও পরে, আর্মি হইলে আর্মির ড্রেস পরে, পুলিশ হইলে পুলিশের ড্রেস পরে, কিন্তু জামাত পরে। কিন্তু এখানে আপনার সাথে আমার দ্বিমত যেটা, সেটা হইলো সংসদ সদস্য তারা সব মিলে যেই 68 জন, এখন নারী সংখ্যা নিয়ে তো এটা বড় হয়েছে, তো এই 68 জনের ভিতরে মাওলানা সম্ভবত 10 জন 12 জন হবে, আর বাকিরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট, দেশে বিদেশে গবেষক, বিভিন্ন রকমের মানুষ। কিন্তু আপনি গ্যালারিটার দিকে তাকাইলে মনে হবে প্রত্যেকেই বড় বড় মসজিদের খতিব এখানে বসে আছে।
এই যে সিনারিটা, এই সিনারিটা কিন্তু ওকে, আধুনিকতার আমি আই অ্যাপ্রিশিয়েট ইট। আপনার মানুষদেরকে ইয়ে করার জন্য, আকৃষ্ট করার জন্য এই সিনারিটা পাল্টানো দরকার। আমি একটা সাইদ ভাই আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনি সাইদ চৌধুরী স্যুট টাই পরেই, ব্লেজার পরেই আমার সাথে বসছেন, আমি শার্ট টাই পরে বসেছি। এখানে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজালুল হক সাহেব আছেন, এখানে উনি পাঞ্জাবি পরেছেন। আচ্ছা, আমরা তিনজনের মধ্যে কেউ কি আজকের যে কয়েক ওয়াক্ত নামাজ গিয়েছে, ধরেন আমাদের আসর পর্যন্ত 3 ওয়াক্ত লন্ডনে শেষ, বাংলাদেশে এসা পর্যন্ত 5 ওয়াক্ত, আমরা কি কেউ কি নামাজ পড়ি নাই? আমরা কেউ কি রোজার সময় রোজা থাকি নাই? আমরা কি হজ জাকাত ইমান সব কিছু আমাদের নাই? আল্লাহ রহমতে আছে। কারো হয়তো পরহেজগারিটা একটু বেশি, কারো হয়তো একটু কম, কিন্তু ফরজ ওয়াজিব আমি বিশ্বাস করি যে আমরা যে 3 জন আছি, আর আমাদের সাথে এখন লাইভে কয়েকশো মানুষ আছে, এর মধ্যে মেজরিটি মানুষই করে যারা মুসলমান। কিন্তু জামাত ইসলামী করলে প্রথমেই মনে হয় যে আমাকে একটু সমাজ থেকে আলাদা হইয়া, আলাদা পোশাক আশাকে, আলাদা দেন ধারণায়, আলাদা একটু সময় দেন, একটু সময় দেন। আপনার এই কথাটার কিছু উত্তর দিই। ধারণাটা কিছু মানুষ তো সবসময় থাকে, এটার জন্য আমি জামাতকে দায়ী করছি, নট পাবলিক দায়ী, জামাতকে দায়ী না, করছি। আপনাকে আসল কথাটা বলি, তারা আমাদেরকে জামাতও দায়ী না, পাবলিকও দায়ী না। পাবলিক তো এখানে কনফিউজ হচ্ছে যে এখানে গেলেই মনে হয় কনফিউজ হচ্ছে, কিন্তু জামাতও দায়ী না, পাবলিকও দায়ী না। আমাদের বুঝতে হবে রাজনীতিতে প্রতিপক্ষের ষড়যন্ত্রটা একটা বড় বিষয়। নেরেটিভ আপনাকে মূল্য বানাইয়া দিতেছে। আসলে আমরা ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান রাখি না বলে পাঞ্জাবিটাকে ইসলাম বানিয়ে দিয়েছি, টুপিটাকে ইসলাম বানিয়ে দিয়েছি। আচ্ছা, পাঞ্জাবিটা পড়লে কমফোর্টেবল যদি কেউ ফিল করে, তারে আমরা আবার বলতেছি যে এই বেটা তো নামাজ পড়ে না, আবার পাঞ্জাবি পরে কেন? অর্থাৎ কাপড়ের ভিতরে ধর্মতা দেখতে চেষ্টা করছি। এই যে ভাই আমার মুক্তিযোদ্ধা ভাই, উনি সিম্পল ড্রেসে এসেছেন, বিকজ উনি এই সময়টাতে বাংলাদেশের যে সময় আমাদের এখন অফিস আওয়ার, অফিস শেষ করে রাস্তায় আমি আপনার জন্য অংশগ্রহণের জন্য একটা অফিসে ঢুকে গেছি, বন্ধুর অফিসে ঢুকে গেছি, আমার অফিসে যাওয়ার সময় পাই নাই। কিন্তু উনি বিকেল বেলা, ওনার বাংলাদেশের সময় এখন একটা আচ্ছা ধরেন রাতটা বিকেলের অংশ। আচ্ছা, উনি সিম্পল ড্রেসে উনি বসেছেন, কমফোর্টেবল ফিল করছেন। কারণ আমরা জানি আপনি অন্তত এই ড্রেস দিয়ে আমাদের মূল্যায়ন করবেন না। আমিও যদি এখন গড়ে চলে যেতাম, তাহলে আমি নিশ্চয়ই টাই খুলতাম, নর্মাল একটা পাঞ্জাবি অথবা একটা টি শার্ট পরে আপনার সাথে শরিক হয়ে যেতাম, এটা হতো। কথাটা হলো আসলে জামাত দিয়ে তো হয় না, প্রজ্ঞার বিষয়, যোগ্যতার বিষয়। তারপরে দেখুন আমাদের দেশে কিন্তু বদলাচ্ছে। এই যে আমাদের তারেক রহমান, আপনি তার রাজনীতি করেন অথবা না করেন, তিনি যে খুব সিম্পল যাচ্ছেন, সাদামাটা চলছেন, এটার কিন্তু পক্ষে একটা ভালো জনপ্রিয়তা আছে। আবার একেবারে অগ্রসর মানুষের মাঝেও কেউ কেউ আমি বলতে শুনেছি, এমনকি আর্গুমেন্ট করেছেন আমার সাথে, যে না, একজন প্রাইম মিনিস্টার উনি সিম্পল শার্ট করে চলে যাবেন, এটা কি হয়? ওনার কাছে ওই সিম্পল শার্টটা একটা বিরক্তিকর। উনি সামবডি দেখতে চান একটা মাথা মোটা বাপসাব, এইটা ওইটা, এটাও তাকে খুব রাতারাতি দুষিয়া লাভ দেয়। এইটাও একটা কালচার ডেভেলপ করেছে নানা কারণে।